আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা বিশেষ সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতে জানিয়ে দিচ্ছি পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। যাত্রাবাড়িতে নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন সহ ৮০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ। বেগম জিয়ার বিরুদ্ধে কয়লা খনি মামলা বৈধ, হাইকোর্টের রায় প্রকাশ। বেগম জিয়াকে কারাগারে নিতে আর বিএনপিকে ধ্বংসের জন্যই তার বিরুদ্ধে মামলা ও চার্জশিট, বলেছেন মির্জা ফখরুল। কারচুপির অভিযোগে ৯টি পৌরসভা নির্বাচন বাতিলের দাবি নোমানের। বাংলাদেশে গণহত্যা চলার বিএনপি জামায়াতের অভিযোগকে ভিত্তিহীন বলেছে আন্তর্জাতিক আদালত, দাবি পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ হানিফের। এবারও কালো টাকা সাদা করার সুযোগ চায় না সিপিডি। ডক্টর দেবপ্রিয় বললেন, কর্মসংস্থান ও রাজস্ব আদায়ের চিত্র প্রবৃদ্ধির সাথে সাংঘর্ষিক। শুনছিলেন পাইনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাত টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা বিস্ফোরণের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে নিম্ন আদালত। পলাতক থাকায় একই মামলায় বরকতুল্লাহ বুলু, শিমুল বিশ্বাস সহ ২৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাকে বৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। ২০১৫ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ি এলাকায় বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন ২৯ জন। এ ঘটনায় ২৪ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৮০ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা করে পুলিশ। ঢাকা মহানগর জজ কামরুল হোসেন মোল্লার আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগপত্র গ্রহণ করা হয়নি জানিয়ে বলেন, এই মামলায় ১৮ জুলাই বেগম জিয়াকে হাজির হতে হবে। 18 জুলাই এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে কগনিজেন্স নেওয়ার জন্য, এবং ওই তারিখে অবশ্যই বেগম খালেদা জিয়া সহ অন্যান্য যারা আসামি আছে তাদেরকেও আদালতে উপস্থিত থাকতে হবে। তাদের বিরুদ্ধে চার্জটা আমলে আনা হবে এবং চার্জটা আমলে আনা পরেই মামলাটা বিচারিক আদালতে চলে যাবে এবং বিচার শুরু হবে। তবে বেগম জিয়ার আইনজীবী বলেন, মামলার অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে রাজনৈতিক কারণে, যার আইনগত কোনো ভিত্তি নেই। চাষি রয়েছে একটা বিস্ফোরণ শুধু রাজনৈতিকভাবে জনগণের কাছে বেগম জিয়াকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সরকার এই মামলা দিয়ে আজকে তাকে হেনস্থা করছে। এদিকে বুধবার বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। বেগম জিয়ার আইনজীবী বলেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় কবি গাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসেস। এতে বিএনপি মহাসচিব বলেন, কবি নজরুলের গান, কবিতা কিংবদন্তি নির্যাতিত নিপীড়িত মানুষকে পথ দেখায়, অনুপ্রেরণা যোগায়, অন্যায় অসত্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করে। মির্জা ফখরুল বলেন, ভিন্ন মত পোষণকারীদের হত্যা করছে সরকারই জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে। বিএনপিকে পরিকল্পিতভাবে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। যে সময়কার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজকে পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করে ফেলবার জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে, কাজ হচ্ছে। বন্ধুগণ, দেশ নেত্রীর বিরুদ্ধে আজকে 15টি মামলা, মিথ্যা মামলা। তাকে কি করে এই মামলায় অন্তরীণ করে রাখা যাবে সেই ষড়যন্ত্র তারা শুরু করেছে। কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ সহ বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে খাগড়াছড়ির রামগড়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, লক্ষ্মীপুর, ফেনীর ছাগলনাইয়া এবং নোয়াখালী পৌরসভা ও সেনবাগ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ। খাগড়াছড়ির রামগড় পৌরসভায় নির্বাচনে মেয়র পদে দুই বড় দল বিএনপি ও আওয়ামী লীগ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী। এদিকে কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগের মধ্যেই ভোট গ্রহণ চলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর নির্বাচন। অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রে কিছু সময়ের জন্য বন্ধ থাকে ভোট গ্রহণ। কসবায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে ভোট কারচুপি, কেন্দ্র দখল, জাল ভোট প্রদানের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন নোয়াখালী পৌরসভার বিএনপি সমর্থিত প্রার্থী হারুনুর রশিদ। নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বাতিল চেয়ে পুনঃ ভোটের দাবি করেছেন ফেনী ছাগলনাইয়ায় বিএনপির মেয়র প্রার্থী।
নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর নির্বাচনে এজেন্টদের পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী কলি বেগম ও শাহনাজ পারভিন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে লক্ষ্মীপুর ও টেকনাফ পৌরসভায়। এদিকে কারচুপির অভিযোগ এনে বুধবার অনুষ্ঠিত 9টি পৌরসভা নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের সাথে দেখা করে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বলেন, নির্বাচনের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সিইসিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তারা। স্থানীয় সরকার নির্বাচন যেখানে সম্ভব হলো না, সেখানে জাতীয় নির্বাচন হওয়ার প্রশ্ন তো আসেই না। এটা প্রমাণিত হয়েছে যে এই সরকার এবং এই সরকারের আজ্ঞাবহ যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে কোনো জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। প্রধান নির্বাচন কমিশনার সাহেবকে আপনি অবিলম্বে এই নির্বাচন বাতিল করেন এবং আপনি নিজে, আমি আশা করছি জনগণ আপনাকে মনে রাখবে যদি আপনি আপনার আসন থেকে পদত্যাগ করেন। বাংলাদেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চলার বিএনপি জামায়াতের অভিযোগের আইনগত ভিত্তি নেই বলে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারকে জানিয়েছে। এ দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। এদিকে বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন সচিবের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশের কূটনীতিকরা। বৈঠককে ফলপ্রসূ বলেছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ উইলকক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বুলগেরিয়া সফর ও আসন্ন জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। প্রধানমন্ত্রী বুলগেরিয়া সফরের মধ্য দিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জামায়াত বিএনপি আবারও দেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। জামায়াত এবং বিএনপি যে কতগুলো মিথ্যা অভিযোগ করে আসছিল 2013 সাল থেকে, নেদারল্যান্ডসের রাজধানী দি হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই অভিযোগটা ছিল এইরকম যে বাংলাদেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ ঘটে চলেছে। বলাই বাহুল্য যে এগুলো অত্যন্ত জঘন্য মিথ্যাচার। তো যাই হোক, এই অভিযোগগুলো সম্পর্কে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর সম্প্রতি এক চিঠির মাধ্যমে জানিয়েছেন যে এসব অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই। তুরস্ক বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের উজানে ভারত 3টি নদীর ইন্টারলিঙ্কিং প্রজেক্ট করছে বলে গণমাধ্যমে বের হওয়া খবর জেনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা কেবল জেনেছি হয়তো, যেটা এখনো আসেনি আমাদের পর্যন্ত। এদিকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন সচিবের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশের কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। It was a very good meeting and we're very thankful for it and we look forward to continuing our discussions. ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 111 নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যই প্রমাণ করে তারা এটা নিয়ে ষড়যন্ত্র করছে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দলের ধানমন্ডি কার্যালয়ে কাউন্সিল উপলক্ষে যৌথ সভা শেষে একথা বলেন তিনি। বিএনপি যে ষড়যন্ত্র করছে, এটা গয়েশ্বর বাবুর কথাটা আরেকবার প্রমাণ হলো জাতির সামনে। যেন তেনভাবে এই সরকারকে পতন ঘটানোর জন্য বিভিন্নভাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং তাদের এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা মনে করছেন যে ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব। আর সরকারের যদি অসাংবিধানিকভাবে যদি সরকারের কোনো পতন হয়, তাহলে তো অসাংবিধানিক সরকারই গঠিত হতে পারে। তো এটার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে বিএনপি এখনও একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে, যে কথাটা আমরা বিভিন্ন সময় তুলে। পরোয়ানা ছাড়া গ্রেফতার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় নাগরিক অধিকার রক্ষায় মাইল ফলক বলে মনে করছেন আইন বিশ্লেষকরা। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দ্রুততার সাথে আইন সংশোধন ও সেটি বাস্তবায়নের উপরও জোর দিয়েছেন তারা। পাশাপাশি পুলিশ আইনসহ অন্যান্য পুরনো আইন পরিবর্তনের পরামর্শ সংশ্লিষ্টদের। ফৌজদারি দণ্ডবিধির 54 ও 167 ধারা নিয়ে জনমনে শঙ্কা, ভীতি দীর্ঘদিনের। বিশেষ করে 54 ধারায় সন্দেহভাজন যে কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার ও 167 ধারায় রিমান্ডে নির্যাতন ছিল আটককৃতদের ও স্বজনদের কাছে ভয়ঙ্কর এক আইনি মারপ্যাচ।
যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এই দুই ধারার অপপ্রয়োগে নাগরিক অধিকার লঙ্ঘনের নানা অভিযোগ বেরিয়ে আসত বিভিন্ন সময়। মঙ্গলবার এই দুটি ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেয়া ১৩ বছর আগের রায় বহাল রাখে সর্বোচ্চ আদালত। তবে পুরো রায়ে হাইকোর্টের দেয়া নির্দেশনাগুলোর কিছু সংশোধনী থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। আইন সংশ্লিষ্টরা বলছেন, এই রায়ের ফলে বন্ধ হবে ৫৪ ও ১৬৭ ধারার অপপ্রয়োগ। এই দুটো ধারার অপব্যবহার এত হয়েছে যে আপনি শত শত নাগরিক পুলিশের হয়রানির শিকার হয়েছেন, অনেক নাগরিক নির্যাতিত হয়েছেন এবং অনেক নাগরিক পুলিশের নির্যাতনে তারা করুণভাবে মৃত্যু হয়েছে। সেটা কিন্তু বন্ধ হওয়ার ক্ষেত্রে একটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলো বলে আমি মনে করি। সরকার যত দ্রুততার সাথে সম্ভব আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি পাওয়ার পরে তারা ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ১৬৭ ধারা সংশোধন করবেন। আমি মনে করি এটা একটা যুগান্তকারী রায়, যেটা মানুষের মানব অধিকার, নারী অধিকার, শিশু অধিকার, বিভিন্ন বিষয়ে যে আমাদের সংবিধানে যে অধিকারটা দিয়েছে সেটা কাছে আসতে পারবে না। যে পুলিশের নাম করে যদি কেউ কিছু করে থাকে সেটাও কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি হবে। অনেকে সাদা পোশাকে মনে করে পুলিশ যদি না হয় অন্য কেউ হয়, সেই বিষয়টাও কিন্তু এখন বেরিয়ে আসবে। পাশাপাশি সেকেলে সব আইন সংশোধনের পরামর্শও এই বিশ্লেষকদের। অন্য ডিসক্রিমিনেটেড ল যেটা আছে, আমার মনে করি যে পুলিশ কোড যেটা আছে সেটারও কিন্তু পরিবর্তন ইমিডিয়েট করা উচিত। এটাও কিন্তু ড্রাফট করা আছে, সেটা নিয়েও কিন্তু কাজ হচ্ছে না। শুধু এই দুটি ধারাই না, পুলিশ আইন, দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং অন্যান্য যে সমস্ত ব্রিটিশ আমলে প্রণীত আইন যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সংশোধন করা উচিত। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। চলতি অর্থবছরে ৭.০৫% প্রবৃদ্ধি বেশ কিছু দ্বন্দ্বের সৃষ্টি করেছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তারা মনে করছে কর্মসংস্থান, বিনিয়োগ, রাজস্ব আদায় ও শ্রমের উৎপাদন ক্ষমতা কমে গেছে। তাই প্রবৃদ্ধির এই হার সাংঘর্ষিক বলে মনে করছেন সিপিডি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া ঠিক হবে না বলে এবারও মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি। চলতি বাজেটে মূল্যায়ন ও আসছে বাজেট কেমন হওয়া উচিত তা তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে সিপিডি। সে সময় ডক্টর দেবপ্রিয় বলেন, চলতি বাজেটে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। আসছে বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের বৃদ্ধির দিকে জোর দেওয়ার পরামর্শ দেন তিনি আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ অর্থনীতির জন্য শুভ নয়। এতে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং একই সাথে পরোক্ষভাবে দুর্নীতিকে উৎসাহিত করা হয়। সেই বছর আমাদের কর্মসংস্থান কমে গেছে, সেই বছর আমাদের বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ GDP হিসেবে কমে গেছে এবং সেই বছর আমাদের পুঁজি এবং শ্রমের উৎপাদনশীলতাও কমে গেছে। তাহলে উৎপাদনশীলতা কম, আমার সম্পদ আহরণ কম, বিনিয়োগ কম, কর্মসংস্থান কম, কিন্তু আমার ভালো প্রবৃদ্ধি। এইটি হলো বাংলাদেশের অর্থনীতির একটা বড় দ্বন্দ্বের চিত্র। বাজেট প্রসঙ্গ। সরকারি ও বিদেশি পর্যায়ে কিছুটা বাড়লেও খরা কাটেনি দেশি বিনিয়োগে। গ্যাস, বিদ্যুতের সংকট সহ সার্বিক পরিবেশ উন্নত না হওয়ায় বেসরকারি বিনিয়োগে চলছে ভাটার টান। অর্থনীতিবিদরা জানিয়েছেন, শুধু কর সুবিধা দিয়ে বিনিয়োগ চাঙা করা যাবে না। বিনিয়োগ বাড়াতে নতুন শিল্প কারখানায় গ্যাস সংযোগ চালুর পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বাজেটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের। অর্থনীতির চাকা ঘোরানোর মূল শক্তি বিনিয়োগ। নতুন কাজের সুযোগ তৈরিতেও বিনিয়োগ দরকার, কিন্তু বিদ্যুৎ জ্বালানি সংকট সহ অবকাঠামো ঘাটতির কারণে হাত গুটিয়ে রেখেছেন দেশি বিদেশি উদ্যোক্তারা। 3 বছরের পরিসংখ্যান বলছে 2013 সালে বিদেশি বিনিয়োগ 160 কোটি মার্কিন ডলার এলেও 2014 সালে তা 155 কোটি ডলারে নেমে যায়। 2015 সালে 223 কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এলেও এখনও স্থবির বেসরকারি খাত। এক বছরে দেশের সরকারি বিনিয়োগ মোট দেশজ উৎপাদন জিডিপির তুলনায় প্রায় 1% বাড়লেও বেসরকারি বিনিয়োগ এখনও থমকে আছে 22% ঘরে। এ অবস্থায় বিনিয়োগ চাঙ্গা করতে প্রয়োজনীয় সহায়তা চান উদ্যোক্তারা। এখন ইনভেস্টমেন্ট কেন হচ্ছে না? আপনি দেখেন টোটালি গ্যাস কানেকশন বন্ধ। তো গ্যাস কানেকশন যদি বন্ধ থাকে তাহলে ইনভেস্টমেন্ট হবে কেন?
এখন বাজেটের মধ্যে যেটা করতে হবে, যেমন ইন্টারেস্ট রেট কমানোর বিষয়গুলি, ফরেন ফান্ডগুলি অ্যাভেলেবল করা, তারপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সেখানে বাজেটে বরাদ্দ রাখতে হবে বেশি। এই বিষয়গুলি যদি আমরা ইমিডিয়েটলি পদক্ষেপ না নেই তাহলে কিন্তু মানে কোনো একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমাদেরকে স্থবির হয়ে যেতে হবে। যেমন এখন ইনভেস্টমেন্ট স্থবির আছে, পরবর্তীতে রপ্তানিও কিন্তু স্থবির হয়ে যেতে পারে। তবে বিশ্লেষকরা জানিয়েছেন, ব্যবসায়িক পরিবেশের সূচকে 179টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান আরও 2 ধাপ পিছিয়ে 174-এ দাঁড়িয়েছে। তাই ব্যবসায়িক পরিবেশ উন্নত করা না গেলে শুধু বাজেট সহায়তা দিয়ে বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। ইনভেস্টমেন্টের অন্যান্য যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা যদি দূর না করা যায়, শুধু এই ট্যাক্স বেনিফিটস দিয়ে ইনভেস্টমেন্ট বাড়ানো যায় না। এখন অন্যান্য প্রতিবন্ধকতা আমাদের দেশে যেগুলো আছে বিনিয়োগের ক্ষেত্রে, এটা তো আমরা জানি, জমির প্রাপ্তি, এনার্জির প্রবলেম, গ্যাস, বিদ্যুৎ, তারপরে সার্বিকভাবে যে বিজনেস ক্লাইমেট যেটাকে বলা হয় বা বিজনেস এনভায়রনমেন্ট, এইসব জায়গাতে আমাদের অনেক দুর্বলতা আছে। বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ দ্রুত শেষ করার তাগিদ উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পরাধীনতা, সাম্রাজ্যবাদ, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রামী কবি কাজী নজরুল ইসলামের আজ ১১৭তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি এবং আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত কাজী নজরুলের জন্ম ১৮৯৯ সালের ২৫শে মে। নজরুলের গোটা জীবনটাই ছিল বড় বৈচিত্র্যময়। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। প্রেম, ভালোবাসা, সাম্য, বিরহ কিংবা বিপ্লবের মতো বিষয়ে লেখনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষকে উজ্জীবিত করেছেন তিনি। আজ কবি নেই, আছে তার স্মৃতি, আছে তার বর্ণাঢ্যময় লেখনী। বিংশ শতাব্দীর অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি। সাংবাদিক, সম্পাদক এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। যেমন লেখাতে বিদ্রোহ, তেমনি জীবনে বিদ্রোহী তার পরিচিতি। 1899 খ্রিস্টাব্দের 25শে মে, 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে প্রেম, ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। বল উন্নত মমশির, শিরিনে হারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। 1921 সালের এপ্রিল-জুন মাসের দিকে কলকাতার মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন নজরুল। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার মুরাদনগরের খাবাড়িতে আসেন। আলগা করগো কোপার বাঁধুন, দিল वही मेरा फंस गई। সেখানে তার ভাগ্নি সৈয়দা হক খাতুনের সাথে পরিচিত হয়। কবিতার প্রেমে পড়ে যান। কবির দেয়া নার্গিস নামেই সর্বাধিক পরিচিতি সৈয়দা হকের। নার্গিসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নজরুল। যদিও বাসর রাতের পর অভিমান নিয়ে খাবাড়ি ছাড়েন কবি। সেখান থেকে কুমিল্লায় বিরজা সুন্দরী দেবীর বাড়িতে আসেন কবি। সেখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে। পরে প্রমীলাকেই বিয়ে করেন নজরুল। মধ্য বয়সে মানসিক রোগে আক্রান্ত হন কবি। ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। সেই সাথে কবি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 1972 সালে সপরিবারে ঢাকায় আসেন কবি কাজী নজরুল ইসলাম। পরে 1976 সালের 29শে আগস্ট রাজধানী ঢাকাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে কবির মাজারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ১১৭তম জন্মদিনে সর্বস্তরের মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির মাজারে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে কবির মাজারে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া দলের অঙ্গ সহযোগী সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে রিজভি বলেন, নজরুলের প্রেরণা নিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে বিএনপি। এ সময় নজরুল ইসলামের নামে একটি সঙ্গীত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান কবি পরিবার। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। লক্ষ্মীপুরে বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া 2 সহদরের দুর্বৃত্তদের হামলায় নিহত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক জুতা ব্যবসায়ী খুন। 3-4 বছর পর অবৈতনিক শিক্ষা স্নাতক পর্যন্ত নেওয়া হবে জানিয়েছেন অর্থমন্ত্রী। আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে। লক্ষ্মীপুরে বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া 2 সহোদরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে খুন এবং নারায়ণগঞ্জের চাষারায় নূর মসজিদের খাদেমকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরের বশিকপুরে বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া 2 ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। দুপুরে বৈদ্যের বাড়ি মোড়ে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন 2 ভাই ইব্রাহিম হোসেন রতন ও ইসমাইল হোসেন চৌধুরী। তবে পুলিশ বলছে নিহত রতনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ বাজারে জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে বাজারে জুতার দোকানে বসেন দেবেশ চন্দ্র। সকাল 7:30টার দিকে 3 থেকে 4 জন দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দেবেশের গলা ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে নারায়ণগঞ্জের চাষারা নূর মসজিদের খাদেম কারি মোহাম্মদ ইব্রাহিমকে পিটিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। ভোররাত 3টার দিকে 3-4 জন মসজিদ কমপ্লেক্সের ভেতরে তার কক্ষে ঢুকে ঘুমন্ত অবস্থায় হামলা চালায়। ইব্রাহিম নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আগামী 3-4 বছর পর অবৈতনিক শিক্ষা স্নাতক পর্যন্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ 2016 উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী কথা জানান। একই সঙ্গে জানান, দেশের জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারে আসছে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, এখনও 10% শিশু স্কুলে যেতে পারে না। এদের বেশিরভাগ প্রতিবন্ধী ও অনগ্রসর অঞ্চলের বাসিন্দা। এসব শিশুকে স্কুলগামী করার জন্য আগামী বাজেটে বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষা সপ্তাহে এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গতানুগতিক উচ্চশিক্ষার বাইরে গবেষণার দিকে গুরুত্ব দিতে হবে। 25 মে শুরু হওয়া শিক্ষা সপ্তাহ চলবে 28 মে পর্যন্ত। আবার গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে জানাবো। আফগান তালেবানদের নতুন নেতা হিসেবে মৌলভী হাইবাতুল্লাহ আখন্ডজাদার নাম ঘোষণা। গুজরাটকে হারিয়ে আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু। এলিমিনেটর ম্যাচে কিছুক্ষণ পর মুখোমুখি মুস্তাফিজের সানরাইজার্স ও সাকিবের কেকেআর। আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে। এ পর্যায়ে শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
নতুন নেতা হিসেবে মৌলভী হায়বাতুল্লাহ আখানজাদার নাম ঘোষণা করেছে আফগান তালেবান। মার্কিন ড্রোন হামলায় তালেবান প্রধান মোল্লা আক্তার মনসুর নিহতের পরপরই নতুন নেতার নাম ঘোষণা করা হলো। বুধবার এক বিবৃতিতে প্রথমবারের মতো মোল্লা আক্তারের নিহত হবার বিষয়টি স্বীকার করেছে তালেবান। তারই উত্তরসূরি হিসেবে মৌলভী হায়বাতুল্লাহর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মোল্লা আক্তারের গাড়ি লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলায় তিনি নিহত হন। তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা ওমর 2013 সালে মারা যান। তার মৃত্যুর খবর 2015 সালে নিশ্চিত করে জঙ্গি সংগঠনটি। ওই বছরের জুলাইয়ে তালেবান প্রধান হিসেবে নিযুক্ত হন মোল্লা আক্তার। এদিকে নবনিযুক্ত হায়বাতুল্লাহ সংগঠনটির অন্যতম উপপ্রধান ছিলেন। তবে তালেবান কমান্ডারের চেয়েও ধর্মীয় নেতা হিসেবে তিনি বেশি পরিচিত। মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব হচ্ছেন সংগঠনের যুগ্ম উপপ্রধান। এবার ক্লেমেন্ট খেলার সংবাদ। আইপিএল টুর্নামেন্টে টিকে থাকার চ্যালেঞ্জে আর কিছুক্ষণ পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশের দুই তারকা মুস্তাফিজ ও সাকিব আল হাসান। দিল্লিতে রাত 8:30টায় মাঠে নামবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ ও সাকিবের কলকাতা নাইট রাইডার্স। এদিকে গুজরাট লায়ন্সকে হারিয়ে ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে 9 রানে তৃতীয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রায়নার গুজরাট লায়ন্স। তবে ডোয়ান স্মিথের 73 রানে ভর করে অল আউট হবার আগে 158 রান সংগ্রহ করে তারা। বেঙ্গালুরুর পক্ষে শেন ওয়াটসন 4টি এবং ইকবাল আবদুল্লাহ ও জর্ডান নিয়েছেন 2টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে 29 রানে পঞ্চম উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে বেঙ্গালুরু। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট কোহলি ফিরে যান 0 রানে। ক্রিস গেইল 9 রান, ওয়াটসন করেছেন 1 রান। দলের বিপর্যয় কাটাতে হাল ধরেন ডিভিলিয়ার্স। 47 বলে 5 ছক্কায় তার হার না মানা 79 রানের সাথে শেষ দিকে ইকবাল আবদুল্লাহর অপরাজিত 33 রানে 6 উইকেট হারিয়ে ফাইনালে উঠে যায় বেঙ্গালুরু। এদিকে সাকিব না মুস্তাফিজ কে খেলবে ফাইনালে তা নিয়ে এখন কৌতূহলের শেষ নেই বাংলাদেশি দর্শকদের। এলিমিনেটর ম্যাচে সাকিবের কেকেআর এবং মুস্তাফিজের সানরাইজার্সের মধ্যে বিজয়ী দলের ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। তবে সেজন্য জিততে হবে কোয়ালিফায়ার 2 ম্যাচে। আগামী মাসের শুরুতে তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই প্লে অফ ম্যাচের জন্য কঠোর অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। এই ম্যাচে সাফল্য অর্জনের প্রস্তুতি পরিকল্পনা মতোই হচ্ছে বললেন লুডভিগ ডি ক্রুয়েফ। এদিকে প্রিমিয়ার লিগ হকিতে শেষ মুহূর্তে গোলে আবাহনীর সাথে নাটকীয় ড্র করেছে ঢাকা মেরিনার্স ইয়াংস। এছাড়া 27 মে থেকে শুরু হচ্ছে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স। খেলার আরও কিছু খবর নিয়ে রিপোর্ট দেখুন। কোচ লুডভিগ ডি ক্রুয়েফের অধীনে দুবেলা কঠোর অনুশীলনের প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। লক্ষ্য 2 ও 7 জুন তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই প্লে অফ ম্যাচে সাফল্য অর্জন। এর আগে বেশ কয়েকবার আন্তর্জাতিক ম্যাচে সেট পিসের দুর্বলতায় জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশ দলের। তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ডি ক্রুয়েফ। প্রিমিয়ার লিগ হকিতে নাটকীয়ভাবে আবাহনীর বিপক্ষে ড্র করেছে মেরিনার্স। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যাত্রাবাড়িতে নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন সহ 80 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ। বেগম জিয়ার বিরুদ্ধে কয়লা খনি মামলা বৈধ, হাইকোর্টের রায় প্রকাশ। বেগম জিয়াকে কারাগারে নিতে আর বিএনপিকে ধ্বংসের জন্যই তার বিরুদ্ধে মামলা ও চার্জশিট বলেছেন মির্জা ফখরুল। কারচুপির অভিযোগে 9টি পৌরসভা নির্বাচন বাতিলের দাবি নোমানের। বাংলাদেশে গণহত্যা চলার বিএনপি জামায়াতের অভিযোগকে ভিত্তিহীন বলেছে আন্তর্জাতিক আদালত। দাবি পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ হানিফের। এবারও কালো টাকা সাদা করার সুযোগ চায় না সিপিডি। ডক্টর দেবপ্রিয় বললেন, কর্মসংস্থান ও রাজস্ব আদায়ের চিত্র প্রবৃদ্ধির সাথে সাংঘর্ষিক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 এই নাম্বারে। সাথে ছিলেন তাই সবাইকে ধন্যবাদ।